ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আমাদের চ্যানেল ফ্যাবুলাস টেলসে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি গোরা। আজ আপনাদের জন্য সমাপ্তি হালদারের লেখা দুর্ধর্ষ গোয়েন্দা গল্প পুষ্পহার রহস্য। এই গল্পে আপনারা খুঁজে পাবেন এক নামকরা বনেদি পরিবারের হাজারো বছরের ঐতিহ্যবাহী মা মহামায়ার গলদেশে পরিহিত পুষ্পহার চুরি যাওয়ার ঘটনা। কিন্তু সেই চোর মোটেই কোনো সাধারণ চোর নয়। তবে কে সেই চোর? কিভাবে হবে এই রহস্যের সমাধান? জমিদার পরিবারের ঐতিহ্য কি তারা আবারও ফিরে পাবে? এসব উত্তরের জন্য আপনাকে সম্পূর্ণ গল্পটা শুনতে হবে। সমুদ্রের চরিত্রে প্রহ্লাদ। তাহলে আর না কথা বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের বিশেষ নিবেদন, সমাপ্তি হালদারের কলমে পুষ্পহার রহস্য। গ্রামের নাম শ্যামগঞ্জ। সেই গ্রামে চৌধুরী পরিবার হলো একমাত্র ধনী ও বনেদি পরিবার। সেই পরিবারের একমাত্র কর্তা হলেন শ্যামাচরণ চৌধুরী। প্রায় 14 বিঘা জমির উপর নির্মিত তাদের প্রাচীন সুবিশাল বাড়ি। বাড়ি বলার চেয়ে মহলই বলাই ভালো। পরিবারের সদস্য সংখ্যাও নেহাত কম নয়। সব মিলিয়ে মোট 12 জন সদস্য নিয়ে তাদের একান্নবর্তী পরিবার। শ্যামাচরণ বাবু স্ত্রীর নাম প্রভাবতী দেবী। গ্রামের সবাই খুব মান্যি করে তাদের গিন্নিমাকে। আর বাড়িতে সদস্য বলতে 2 ছেলে বউ। বড় ছেলের পক্ষে 2 নাতি, আর ছোট ছেলের পক্ষে 1 নাতি ও সদ্যজাত নাতনি। শ্যামাচরণ বাবুর দাদা আছে বটে, তবে তিনি বিপত্নিক। তাছাড়াও চৌধুরী পরিবারে রয়েছে বিশ্বস্ত 2 ভৃত্য, দুঃখীরাম ও শ্যামলী। সম্পর্কে তারা ভাই বোন। খুব ছোটতেই দুজনার বাবা মা দেহ রাখে। সেই থেকে তারা এই চৌধুরী পরিবারের অংশই বলা যেতে পারে। মোটামুটি সব মিলিয়ে সুখী বনেদি পরিবার হিসেবে চৌধুরী পরিবারের যথেষ্ট খ্যাতি রয়েছে সংলগ্ন অঞ্চলে। দিনটা ছিল শরতের সকাল। বাড়ির প্রায় সকল সদস্য তখন ভীষণ ব্যস্ত। বাড়ির উঠোনে পূজার শুভারম্ভের চরম প্রস্তুতি চলছে। বাড়ির ছেলেরা চাকর বাকরদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজনে ব্যস্ত। প্রভাবতী দেবীও 2 বৌমাকে নিয়ে পুজোর আয়োজনে ব্যস্ত। উঠোনের সম্মুখে 3 নাতিও আপন মনে খেলে চলেছে। কর্তা শ্যামাচরণ বাবু তাদের উপর নজরদারি রাখছেন। সাথে সদ্যজাত নাতনিকে নিয়ে উঠোনের আরাম কেদারায় বসে আদর করছেন। পুজোয় বাড়ির সকলে ছাড়াও উপস্থিত রয়েছেন শ্যামাচরণ বাবুর শালিকা ও তার পরিবার সহ 2 বেয়াই বেয়ান। তাছাড়াও আছে প্রায় 300 জন গ্রামবাসী। এই রীতিনীতি বিগত 75 বছর ধরেই চলে আসছে। শ্যামাচরণ বাবুর ঠাকুরদা দেবশঙ্কর চৌধুরীর আমল থেকেই নাকি এই পূজার শুরু। কথিত আছে স্বয়ং দেবী নাকি দেবশঙ্কর বাবুর কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই মতে কন্যার নামও রেখেছিলেন উমাবতী চৌধুরী। উমাবতী দেবী বড় আদরের ছিলেন সবার কাছে। দেবশঙ্কর বাবু কন্যার জন্য 50 ভরির এক পুষ্পহারও তৈরি করেছিলেন। তবে একদিন হঠাৎ উমাবতী দেবী উধাও হয়ে যায়। হাজার খোঁজার পরেও কোনো লাভ হয় না। অবশেষে মা মহামায়াই নাকি স্বপ্নাদেশের মাধ্যমে জানান এই পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তাই মাতৃরূপিণী উমাবতী পাড়ি দিয়েছে কৈলাসের পথে। তবে এই বিশেষ 5 দিন সে ফেরত আসবে এই চৌধুরী পরিবারে। উমাবতীর জন্য নির্মিত সেই পুষ্পহার যেন মা মহামায়ার কণ্ঠে পরিধানের মধ্য দিয়ে প্রতি বছর এই সময় মহা সমারোহে পুজোর আয়োজন করা হয়। সেই থেকে এই পুজোর শুরু। তার সাথে চৌধুরী পরিবারের দুর্গাপূজার বিশেষ আকর্ষণ মা মহামায়ার গলার অলঙ্কার রূপে পরিধেয় সেই 50 ভরির পুষ্পহার। এখনই সেই মুহূর্ত যখন পূজার্চনার মধ্য দিয়ে দেবীর গলদেশে পরানো হবে সেই অলঙ্কার, যা রাখা থাকে প্রভাবতী দেবীর আলমারির ভেতরের সিন্ধুকে। সেই প্রক্রিয়াতে বিলম্ব মোটেই উচিত না। তাই কিছুটা বাধ্য হয়েই শ্যামাচরণ বাবু গিন্নির উদ্দেশ্যে হাঁক দিলেন। কই গিন্নি, হারখানা নিয়ে এসো দেখি। সময় যে বয়ে গেল, এখনো মায়ের গলায় হার উঠলো না। হ্যাঁ হ্যাঁ, এই গেলুম আনতে এক্ষুনি।
আমার হয়েছে যত জ্বালা, কোন দিকে যে যাই। মা আসার সময় ফুলগুলো নিয়ে এসো, তোমার ঘরেই রাখা আছে। হারটি শ্যামাচরণের ঘরের আলমারির ভিতরে সিন্দুকের মধ্যে থাকে, যার চাবি থাকে শ্যামাচরণের স্ত্রীর কাছে। শ্যামাচরণের স্ত্রী সিঁড়ি দিয়ে উঠে দোতলার দক্ষিণের ঘরে প্রবেশ করলেন। এটাই তাদের ঘর। কাঁধে চাবি ছড়া নিয়ে আলমারিটা খুললেন। আলমারিটা খুলে ভিতরের সিন্দুকে হাত দিতেই এক ভয়ঙ্কর কাণ্ড দেখতে পেলেন। সিন্দুকের মধ্যে থেকে হারটা উঠাও। হায় হায় গো, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। ওগো ওগো, কে কোথায় আছো? শিগগিরই এসো, সিন্ধুকে যে হার নেই গো, কই যে গেল সব হার? হায় হায় হায়, এ কি হলো গো, কোথায় গেল? এই ঘটনায় শ্যামাচরণ বাবু স্ত্রী আতঙ্কে চিৎকার করে উঠলেন। গ্রামের উপর যে ঘোর বিপদ নেমে আসবে। সকলে শ্যামাচরণের স্ত্রীর গলার আওয়াজ শুনে দৌড়ে এলো উপরে। এসে হার খোয়া যাওয়ার কথা শুনে অবাক হয়ে গেল সবাই। গ্রামের কয়েকজন তো আবার বলেই উঠল, সর্বনাশী নাকি কাণ্ড হয়েছে, হার যে আবার খোয়া গেছে, এবার কি হবে? গ্রামের উপর যে ঘোর বিপদ নেমে আসবে। সকলেই ভয়েতে তটস্থ হয়ে উঠল। ওদের মধ্যে থেকে আরেক আধ পাগল বৃদ্ধ ব্যক্তি বলে উঠলেন, সে ফিরেছে, সে ফিরেছে, সে ফিরেছে, নিজের বদলা নিতে সে ফিরেছে, ফিরেছে। এমন সময় হঠাৎ গ্রামের তথা চৌধুরী বাড়ির কুলপুরোহিত মশাই, বয়স যার 50 ঊর্ধ্ব, তিনি বললেন, শ্যামচরণ বাবু, এখন দাঁড়িয়ে সকলের কথা শোনার সময় নয়। আপনি একটা কাজ করুন, দারোগা বাবুকে খবর দিন। আর আধ পাগল মানুষ কি বলতে কি বলেছে, ওর কথায় কান না দিয়ে আপনি বরঞ্চ দারোগা বাবুকে ডাকুন। আর কোথায় বা যাবে বলুন, এই বাড়িতেই নিশ্চয়ই আছে। এই সকলে চলো চলো চলো, মায়ের পুজোর সময় হয়ে গেল। জয় মা, জয় মা। কিন্তু পুরোহিত মশাই, হার ছাড়া পুজো হবে কেমনে? হবে হবে, এমন ঘটনা তো এর আগেও হয়েছে, মনে নেই নাকি? 50 বছর আগে তো এমনই হয়েছিল একবার। সেবার দেবশঙ্কর বাবু একদিনের মধ্যেই চোর সমেত তার পুরো পরিবারকে শাস্তি দিয়েছিল। এখন যাকগে সেসব কথা, বাদ দিন। শুনুন শ্যামচরণ বাবু, নবমীর পুজো শেষ হওয়ার আগে কিন্তু মায়ের গলায় ওই হার তুলতে হবে, নয়তো ঘোর বিপদ নেমে আসবে চৌধুরী বাড়ি আর এই গ্রামে। তখন কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। এই বলে পুরোহিত মশাই ও গ্রামের সকলে পুজো মণ্ডপের দিকে চলে গেল। এদিকে বাড়িতেও সকলের মাথায় হাত, কে যে কি করবে সেটা বুঝতে পারছে না। হঠাৎ শ্যামাচরণ বাবু বসে থাকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বড় খোকা, বড় খোকা, হ্যাঁ বাবা, বলুন। শিগগির একবার চৌধুরীগঞ্জে থানায় যাও, দারোগাবুকে বলো যে আমি ডেকেছি। আজ্ঞে বাবা। এই বলে বড় ছেলে থানার উদ্দেশ্যে রওনা হলো। চৌধুরীগঞ্জের থানা বলতে গেলে বহু পুরনো, স্বাধীনতার আগের আমল থেকে তার অবস্থান। গ্রামের রাস্তা ধরে হেঁটে ওই আধ ঘন্টা মতো পথ। প্রায় 1 ঘন্টা পর বাড়ির বড় ছেলে, একজন কোট প্যান্ট পরা ওই বছর 20 যুবককে নিয়ে এসে দাঁড়ালো বাড়ির নিচের তলায়। তাকে দেখে শ্যামাচরণ জিজ্ঞাসা করলেন, বড় খোকা, ও কে? বড়বাবু কই? বাবা, উনি হলেন সমুদ্রনাথ ভট্টাচার্য, কলকাতার মস্ত বড় গোয়েন্দা। থানায় পৌঁছে জানতে পারলাম বড়বাবু পুজোর ছুটিতে বাইরে গেছেন। মেজবাবুকে সব কথা খুলে বলতে উনি সমুদ্রবাবুর সাথে আমার পরিচয় করিয়ে দেন। মেজবাবুই আমাকে ওনার সম্পর্কে সবকিছু জানান এবং আশ্বস্ত করেন যে সমুদ্রবাবু ঠিক চোরকে খুঁজে বের করবেন। মেজবাবু এও বলেছেন উনি নাকি অনেক নামি দামি কেস সামলেছেন, কলকাতায় ওনার বিশাল নাম ডাক। সমুদ্রনাথ ভট্টাচার্যের নামে আর প্রশংসা করতে গেলে শ্যামাচরণ তার বড় ছেলেকে থামিয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, কাজ করলে তবেই জানা যাবে কে কেমন বড় গোয়েন্দা। আচ্ছা শোনো বাবা, তুমি আমার থেকে বয়সে ছোট হও, তাই তোমায় তুমি করে বললাম। দেখো বাবা, আমার বাড়ির 75 বছরের রাখা মায়ের সোনার গয়না হারিয়ে গেছে। নবমীর মধ্যে খুঁজে না আনলে অনিষ্ট হবে, শুধু বাড়ির নয়, পুরো গ্রামের। তাই তোমার উপরই বিরাট বড় দায়িত্ব। তোমার যা জিজ্ঞাসা করার তুমি সবাইকে করতে পারো।
কিন্তু 3 দিনের মধ্যে যে করেই হোক আমার মায়ের গয়না যেন আমি আমার হাতে পাই। এই বলে শ্যামাচরণ চলে গেলেন। এবার সমুদ্রনাথের চোর ধরার পালা, সাথে হার খোঁজারও। সমুদ্রনাথ সবার প্রথমে বাড়িতে থাকা 2 চাকরের সাথে কথা বললেন। তার প্রাথমিক জিজ্ঞাসা তাদেরকে ছিল এই যে, আচ্ছা, পুজো আজ শুরু হলো কটায়? আগে বাবু, ওই সকাল 6:30 নাগাদ। তখন আপনি ছিলেন কোথায়? দুকিরাম যেন কি একটা বলতে যাচ্ছিল, তখনই শ্যামলী তাকে থামিয়ে নিজেই বলে উঠল, আগে আমি আর দাদা স্নান সেরে পুজোর কাছে জোগাড় করছিলাম বাবু। আর হার খোয়ার খবর পেলেন কখন? আগে কর্তামা যখন চিৎকার করে উঠলেন, ঠিক তখনই বুঝতে পারলুম কিছু গন্ডগোল তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আসতে পারেন আপনারা দুজনে। আচ্ছা বিজয়বাবু, আপনার মাকে একটু ডেকে দিন দেখি, কিছু জিজ্ঞাসা করার আছে। মা, ও মা, একবার বাইরের ঘরে আসো দেখি। সমুদ্রবাবুর তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। দোতলা থেকে কাঁদো কাঁদো মুখে নিচে নেমে এলেন প্রভাবতী দেবী। আচ্ছা প্রভাবতী দেবী, হারখানা তো আপনার দৃষ্টিগোচরেই থাকতো নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। কি যে করি, কি করে যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না এখনো। আমি ওই চাবিখানা কাউকে দিইনি বাবা, তাহলে কি থেকে যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না গো, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদবেন না। একবার একটু ভালো করে মনে করার চেষ্টা করুন তো। সকাল থেকে উঠে পরপর আপনি ঠিক কি কি কাজ করেছেন? বাড়িতে পুজো, তাই ভোর রাত থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছিলাম আমি। প্রথমে উঠে স্নান সেরে বাগানে যাই ফুল তুলতে, তখন প্রায় 5:30। ফুল তুলে এনে আমাদের ঘরে রাখি। তারপর আমি 2 বৌমাকে ডেকে নিয়ে মণ্ডপে যাই। প্রায় 6টার দিকে ঠাকুর মশাইও এসে গিয়েছিলেন। তারপর থেকেই ওখানে আছি আমি, আর আমার বৌমারাও আমার সাথে একভাবে ওখানেই বসে আছে। আর উনিও তো পুজোর কাজেই ব্যস্ত ছিল প্রায়। আপনার বাড়ির কাজের লোক দুজনেই বললেন ওরা মণ্ডপে পৌঁছেছে 6:30 নাগাদ। তাহলে ওরা ওই আধ ঘন্টা কি করছিল এই বাড়িতে? আগে ওদের তো সারা বাড়ি ধোয়া মোছার কাজ ছিল, হয়তো সারতে সারতে দেরি হয়ে গেছে। ওরা একটু ফাঁকিবাজ, হয়তো কাজ ফাঁকি দিয়ে ঘুমাচ্ছিল, দেরি করে উঠেছে, তাই মণ্ডপে দেরি করে পৌঁছেছে। আচ্ছা বুঝলাম সবই। তা 2 বৌদি আপনারা কোথায় ছিলেন, কি করছিলেন? কেন, মা বললেন শুনলে না? আমরা দুজনেই মার সাথে ছিলাম। আর ও হারের চাবি কারো কাছেই থাকে না মা ছাড়া। এই মায়ের হার আমরা চুরি বা কেন করব? আমাদের কি পাপের ভয় নেই নাকি? আচ্ছা বুঝলাম। যা দেখছি সকলেই আপনারা ছিলেন পুজোর মণ্ডপে। বাড়ি ফাঁকা ছিল, বাড়িতে নানান জায়গা থেকে লোকজন আসতো, তাই বাড়িও খোলা ছিল। সেই সুযোগেই কেউ ঘরে ঢুকে চাবি খুলে হারটা সরিয়েছে। ঠিক আছে, আমিও দেখি সে হার নিয়ে কতই বা দূর যায়। সকলের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এলো। মণ্ডপে সন্ধ্যা আরতি শেষ করে সকলে যে যার বাড়িতে ঢুকল, সাথে সমুদ্রবাবুও ঢুকলেন। মণ্ডপে গিয়ে সকলকে পরখ করে দেখলেন কোনো গণ্ডগোল আছে কিনা। আর ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল এক ভদ্র মহিলাকে। বেশ ঘরোয়া করে সেজে আছেন ওই মহিলা। হঠাৎই দেখল শ্যামাচরণবাবুর স্ত্রী সেই ভদ্র মহিলার হাতে কিছু একটা দিচ্ছেন লুকিয়ে। একটু আড়াল থেকে কাছে গিয়ে সমুদ্রবাবু বুঝলেন লুকিয়ে দেওয়া জিনিসটা হলো টাকা। সমুদ্রবাবুর একটু খটকা লাগলো। তিনি পিছু নিলেন ওই মহিলার। দেখলেন মহিলাটি টাকাটি নিয়ে বাড়ির পিছন দিক দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। সেদিন এভাবেই কেটে গেল। সমুদ্রবাবু কিছু বললেন না আর। পরের দিন সকাল হতেই সমুদ্রবাবু আবার সকলকে নিচে ডেকে পাঠালেন। বাড়ির সকলে এসে উপস্থিত হলো। তারপর সমুদ্রবাবু বিজয়বাবুকে ডেকে বললেন, কি বিজয়বাবু, কাল আমার সাথে সকলের পরিচয় করিয়ে দিলেন না যে? সকলের সাথেই তো আপনার পরিচয় করিয়ে দিয়েছি সমুদ্রবাবু। তাই নাকি? তা আপনার যে এক মাসি মেশো আছে, 2টি বোন আছে, এছাড়া আপনার ভাইয়ের শ্বশুরবাড়ির পরিবারের সদস্য আছে, সেটার কথা কই জানালেন না তো? তা ভালোই করেছেন না জানিয়ে।
তবে আমি যখন জেনেই গেছি, তাহলে পরিচয় পর্বটা আমিই সেরে নিই। শ্যামাচরণের শালিকার দিকে তাকিয়ে সমুদ্রবাবু বলে উঠলেন, নমস্কার, আমার নাম সমুদ্রনাথ। আর আপনি তো শ্যামাচরণ বাবুর শালিকা। আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, শুধু ওনাকেই নয়, বাড়িতে আর যারা যারা আছেন, যাদের সাথে গতকাল কথা হয়ে উঠতে পারেনি, তাদের জিজ্ঞাসা করছি, আপনাদের চোখে কি চুরি যাওয়ার দিন অস্বাভাবিক কিছু পড়েছিল? সকলে প্রায় একসাথে উত্তর দিল। আচ্ছা বেশ, আপনারা আসতে পারেন। এই বলে সকলে যে যার ঘরে চলে গেল। সমুদ্রবাবু শ্যামাচরণ বাবুকে জানালেন তিনি একটু গ্রামটা ঘুরতে যান। তৎক্ষণাৎ শ্যামাচরণ সমুদ্রকে বললেন, আর কিন্তু হাতে মাত্র 48 ঘন্টার সময়, সঠিক সময় হার না নিয়ে আসলে ঘোর বিপদ। সমুদ্র তেনাকে আশ্বস্ত করে বলেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি একবার যখন এসে পড়েছি, কাজ না সেরে যাচ্ছি না। এই বলে সমুদ্র গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। অত দামি হার চুরি গেছে। গ্রামের লোকজনের মুখে মুখে যেন সেই একই কথাই ফিরতি হচ্ছে। সমুদ্রবাবু গিয়ে গ্রামের সীমান্তের ঠিক কাছে একটা চায়ের দোকানে গিয়ে বসলেন। ওখানেও সেই একই কথা। কে নিল হারটা, আর কেনই বা নিল? হঠাৎ সীমান্তের কাছে বট গাছের নিচে বসা এক বৃদ্ধ বলে উঠলেন, সে এসেছে রে, সে এসেছে নিজের মৃত্যুর বদলা নিতে, সে এসেছে। এই কথা শোনা মাত্রই সমুদ্রের একটু খটকা লাগলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে পাশে বসে থাকা এক ব্যক্তিকে সমুদ্র জিজ্ঞাসা করলো, উনি কার কথা বলছেন? আরে মশাই, ওনার কথায় কান দিয়ে লাভ নেই। বহু বছর আগের থেকে ওর মাথার ব্যামো, সেই থেকেই নাকি এমন ভুল বকার রোগ আছে ওর। এই তো সেদিন চৌধুরী বাড়িতেও ঠিক একই কথা বকছিল। কি যে বলে আর কি যে করে তার কোনো ঠিক নেই। তাই ওনার কথা ছাড়ুন তো মশাই। এই বলে ওই ব্যক্তি চায়ের দোকান থেকে উঠে চলে গেল। তবে সমুদ্রবাবু বসে রইলেন, যদি সেই বৃদ্ধ আর কিছু বলেন। কিন্তু আর কিছুই বললেন না তিনি। আস্তে আস্তে বৃদ্ধ হেঁটে গ্রামের পথ ধরে চলতে লাগলেন। সমুদ্রবাবু তার পিছু নিলেন। বেশ কিছুটা গিয়ে দেখলেন বৃদ্ধ একটা কুটিরে ঢুকছে। সমুদ্রবাবু আর দেরি করলেন না, সোজা গিয়ে দাঁড়ালেন ওই বৃদ্ধের সামনে। বৃদ্ধ হঠাৎ বলে উঠলেন, কে কে এলো রে? বীরেন নাকি? না, আমি আপনার বীরেন নই। তা আপনি আমায় কোনো দূতই ভাবুন। আপনার ইচ্ছে পূরণ করতেই হয়তো মা স্বয়ং আমায় পাঠিয়েছেন। আপনার অল্প কথা আমি ওই চায়ের দোকানে বসে শুনেছি। বাকিটা এবার আপনার মুখ থেকে সম্পূর্ণভাবে সরাসরি শুনতে চাই। কি তুমি এসেছো বাবা? তুমি এসেছো? আমার বন্ধু বীরেনের অপবাদ ঘোচাতে তুমি এসেছো? বাবারে, ওরা যে বিনা কারণে মেরে ফেললো তাকে। তার অপরাধ একটাই, সে ভালোবেসেছিল। ও বাবা, ওকে ওরা চোর বলেছে রে বাবা। আমার চোখের সামনে পিটিয়ে পিটিয়ে ওরা ওকে মেরে শেষ করে দিয়েছে। আমার চোখ তার সাক্ষী বাবা। বাঁচাতে পারিনি আমি তাকে। কত ডেকেছিল আমায়, পারিনি, আমি পারিনি বাবারে। তাই তো ভগবান ওদের শাস্তি দিচ্ছে এখন। হার চুরি গেছে, এবারে একে একে সবাই মরবে। সে এসেছে, সে সকলকে মারতে এসেছে। কে এসেছে? বীরেন। কিন্তু উনি যে মারা গেছেন। শুনুন, আমায় সবটা খুলে বলুন, নয়তো আমি কিছুই বুঝতে পারবো না। তাহলে তো বাবা ফিরে যেতে হবে 60 বছর আগে। সময়টা তখন স্বাধীনতার প্রায় কয়েক বছর পর। এ গাঁয়ে দেবশঙ্করের রাজত্ব। আমি আর বীরেন এই গাঁয়েই বড় হয়ে উঠেছিলাম। আশেপাশেই আমাদের বাড়ি ছিল। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়ে উঠেছি আমরা। বীরেনের বাবা দেবশঙ্করের বাড়ির এক কর্মচারী ছিলেন। এই ভাই ফরমাস খাটতেন তিনি। বীরেনরা ছিল 2 ভাই, বীরেন আর নরেন। বীরেনের বয়স
প্রায় 17, আমরা প্রায় সমবয়সী। আর নরেন তখন সবে হাঁটতে শিখেছে অল্প আধটু। সুখেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন বীরেনের বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। পাড়ার ডাক্তারবাবু দেখে বলে যান যে এখন তেনাকে কদিন বিশ্রাম দিতে হবে। কিন্তু বিশ্রাম দিলে যে আর আমাদের মতো গরিবদের পেট চলবে না। তাই পরদিন সকাল থেকে বীরেন গেল চৌধুরী বাড়িতে নিজের বাবার জায়গায় কাজ করতে। ওই দিনই যে বীরেনের জীবনে কাল নেমে এলো সে আমরা কেউ বুঝিনি। বীরেনের সঙ্গে দেখা হলো উমাবতীর। দেবশঙ্কর বীরেনকে রেখেছিল উমাবতীর ভাই ফরমাসের জন্য। উমাবতীকে প্রতিদিন সকালে মন্দিরে নিয়ে যাওয়া আর বিকেলে ঘুরতে নিয়ে যাওয়া সবই করত বীরেন। আস্তে আস্তে তারা একে অপরের কাছাকাছি এলো। ভালো লাগা হলো, ভালোবাসা হলো। একদিন হঠাৎ ঠিক পুজোর কিছুদিন আগে বীরেন এসে আমায় বলেছিল, যা জানিস তো বন্ধু, আমি উমাকে ভালোবাসি, উমাও আমায় ভালোবেসে ফেলেছে। আমরা বিয়ে করব ভাবছি, তুই আমাদের সাহায্য করবি তো বল। শোনা মাত্র আমি ভয়ে কেঁপে উঠেছিলাম। তাকে বুঝিয়েছিলাম খুব করে এ সম্পর্কের ভবিষ্যৎ নেই, এও জানিয়েছিলাম। বলেছিলাম যে এভাবে নিচু তলা আর উঁচু তলা পাশাপাশি থাকতে পারে না। কিন্তু আমার কথা সে শোনেনি। যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই করল পরের দিন সকালে। নবমীর সকাল, সকলে পুজোয় ব্যস্ত আর শেষ মুহূর্তে তোড়জোড় প্রায় শেষ। গ্রামে হঠাৎ সাড়া পড়ল মায়ের হাড় চুরি গেছে গত রাতে। গ্রামের বাইরে ওই বট গাছের নিচে আমি আর বীরেন তাদের গ্রাম ছাড়ার চিন্তা ভাবনা করছি যে কিভাবে তাদের গ্রাম পার করে শহরে পৌঁছে দেব। হঠাৎই সেখানে তখন দেবশঙ্করের লেঠেল বাহিনী গিয়ে সে কি এলো পাথারি মার বীরেনকে। দোষ তার দেবী মায়ের হাড় চুরি। মেরেছিল ওরা ওকে। গ্রামের সীমান্ত সেদিন বীরেনের রক্তে লাল হয়ে গিয়েছিল। আমি বাঁচাতে গেলে ওরা আমাকেও আঘাত করে মাথায়। বেলা গড়িয়ে সন্ধ্যা হলে জ্ঞান ফেরে আমার, কিন্তু ততক্ষণে ও সব শেষ। ওরা মেরে ফেলেছে আমার বীরেনকে, ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তার মা বাবা ভাইকেও মেরেছে ওরা। আমি পারিনি, আমি বাবা পারিনি ওদের কাউকে বাঁচাতে। যাতে আমি কাউকে কিছু বলে না দিই, তাই ওরা আমায় পাগল সাজিয়ে দিল। কত কেঁদেছি এই রাস্তায় দাঁড়িয়ে, কত কেঁদেছি। কেউ শোনেনি আমার কথা, কেউ না। এই বলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে বীরেনের বন্ধু। সমুদ্র যাওয়ার সময় তাকে বীরেনদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে পশ্চিমের দিকে হাত দেখিয়ে বৃদ্ধ বীরেনের বাড়ির রাস্তা দেখিয়ে দিল। সমুদ্র ছুটল তাদের বাড়ির দিকে। পশ্চিমে কিছুটা গিয়ে দেখলেন একটা পোড়ো বাড়ি। দেখে মনে হলো কেউ তেমন যায় না সেদিকে। সেদিকটাকে একটু আড়াল করে রাখা হয়েছে। তিনি সেখানে গিয়ে দেখলেন মাটির দেওয়াল কিছুটা উঠে আছে, বাকিটা ভাঙা। ওখানে গিয়ে এদিক ওদিক খুঁজেও তেমন কিছুই পেলেন না উনি। চারিদিকে শুধুই ছাই আর ভস্ম। তবে ফিরে আসার সময় শুকিয়ে যাওয়া তুলসী তলায় একটা কি চকচক করে উঠল। সমুদ্র সেখানে খুঁড়তেই একটা আংটি খুঁজে পেল। বড় কারোর মনে হলো। সমুদ্র আন্দাজ করলো হয়তো এটা বীরেনের আংটি, কিন্তু আংটিটা এখানে রাখা কেন সেটা সে বুঝে উঠতে পারল না। যা জানার সে গ্রাম থেকেই সব প্রায় জেনে নিয়েছে, বাকিটা চৌধুরী বাড়ি বলবে। পরের দিন তিনি চৌধুরী বাড়িতে উমাবতীর ঘরটিতে গেলেন।
দুঃখীরামকে জিজ্ঞাসা করে সে জানতে পারল উমাবতীর ঘরের দরজা প্রায় বহুকাল আগে বন্ধ হয়ে গেছে। সেই থেকে উত্তরে সেই ঘরে যাওয়ার অনুমতি কারণ নেই। এটা দেবশঙ্করের নির্দেশ ছিল, সেই নির্দেশ পুরুষ অনুসারে চলে আসছে। আর যাওয়ার আগে দুঃখীরাম সমুদ্রকে জানিয়ে দেয় যে ওই ঘরে ত্রিসীমানে যাওয়ার সাহস বা অধিকার কারো নেই, তাই ওদিকে ভুলেও যাবেন না বাবু। এই বলে সে তার কাজে চলে যায়। কিন্তু কথাটা শুনে যেন খটকা লাগে সমুদ্র। উমাবতী নামে চৌধুরী বাড়ি এক কথা বলেছে, আবার এদিকে আরেক কথা বলছে বীরেনের বন্ধু। কিন্তু এর বাইরেও কিছু আছে বলে মনে হচ্ছে সমুদ্র, যা চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর সেটা জানতে পারলে সমস্যার সমাধান হবে। এই কথা মনে মনে ভেবে সে চলল উত্তরের ঘরের দিকে। সেখানে পৌঁছে সে দেখল একটা ঘরে বিশাল তালা ঝুলছে, দরজা দিয়ে ঢোকার ক্ষমতা তার নেই। এবার সে কি করবে ভাবতে ভাবতেই হঠাৎ দেখতে পেল ঘরের এক কোণে একটা জানালা খোলা, পুরনো বাড়ির পুরনো জানালা। কোনো ক্রমে হয়তো কখনো খুলে গেছে। আগের যুগের ঘর, সেই ঘরের জানালা খুবই বড় বড়, মেরামতি না হওয়ায় এই দুর্দশা। সমুদ্র চট করে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরটা অন্ধকার, চারিদিকে ধুলো। সমুদ্র একটা টর্চ নিয়ে প্রবেশ করেছিল ঘরে। টর্চটা জ্বালাতেই সে দেখতে পেল উমাবতীর একটা প্রকাণ্ড আঁকার ছবি। ছবির মধ্যে দাঁড়িয়ে থাকা উমাবতীর মুখে স্নিগ্ধতার আভা, আটপৌরে করে পরা শাড়ি, মাথায় খোঁপা করা, গা ভর্তি গয়না, আর হাতে একখানা আংটি। আংটিটা খুব যেন চেনা লাগলো সমুদ্র। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল তার কাছে থাকা বীরেনের আংটি আর উমাবতীর আংটিটা এক। এরপর ওই ঘরটা আরেকটু ঘুরে দেখতে লাগলো। তারপর সেখান থেকে বেরিয়ে এলো, আর বেরিয়ে আসার সময় একটা বাক্সের সাথে ধাক্কা লাগলো সমুদ্র। বাক্সটা সে লক্ষ্য করলো। তারপর সে বেরিয়ে আসলো সেই ঘর থেকে। সে এবার ধীরে ধীরে একটার পর একটা গল্প সাজাতে লাগলো। তারপর বিজয়কে দিয়ে খবর পাঠালো সকলকে, সবাই যেন আগামীকাল সকাল সকাল উপস্থিত থাকে মণ্ডপেরই সামনে। সেই মতো পরের দিন সকালে সকলে এসে উপস্থিত হলো মণ্ডপের সামনে। দিনটা নবমী, সমুদ্রের সময় প্রায় শেষ। সমুদ্র, তোমার সময় কিন্তু শেষ। হাটটা তো খুঁজে পেলেই না তুমি। এবার যে ঘোর বিপদ নেমে আসবে। বিজয়বাবু যে কাকে ধরে আনলেন, না আর কিছু করার নেই শ্যামচরণ বাবু। এবার আপনার পরিবার আর এই গ্রামকে কেউই বাঁচাতে পারবে না, কেউ না। আরে পুরুত মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? ধীরে ধীরে সবই বলবো, কিন্তু ঘটনার পরপরই তো আসতে হবে, তাই না? আগে বেরিয়ে গেলে যে বিপদ। আর ভুলবেন না, আমার নাম সমুদ্র। আর জানেন তো, সমুদ্রের সামনে কিছুই দাঁড়িয়ে থাকতে পারে না, মাথা নোয়াতেই হয়। এই প্রথমবার পুরোহিত মশাই সমুদ্রের হাতে একটা তিল খেয়াল করলো, কিন্তু কিছু আর বলল না। এবার সমুদ্র বলা শুরু করলো। আচ্ছা, এবার আমি বলি। একে একে সব কথা শুনলে হয়তো সমস্যার সমাধান এখানেই হবে। তবে তার আগে শ্যামাচরণবাবু, আপনি বলুন তো, আপনার পিসিমা মানে উমাবতী দেবীর সাথে আসলে কি ঘটেছিল? শ্যামাচরণ যেন একটু ইতস্তত হয়ে বললেন, কেন, কি হবে আবার? শুনেছেন তো, তিনি মায়ের রূপে ছিলেন। এখন তেনার কাজ শেষ হয়ে গেছিল, তাই সে বিদায় নিয়েছে। তাহলে আপনি জানেন না যখন, এবার আমি বলি। আপনার পিসিমা, যাকে আপনি এবং বাড়ির সকলে, গ্রামের সকলে আপনারা জানেন যে তিনি মায়ের রূপ, এবং তিনি নিজে কাজ ছেড়ে আবার মায়ের রূপে ফিরে গেছেন। আসলে সবই ভুল। উমাবতী দেবীকে আসলে হত্যা করা হয়েছিল। এই কথা শোনা মাত্রই সকলে হতবাক হয়ে গেল। সকলে নানা কথা বলতে শুরু করলো। কি করে হলো, কিভাবে ঘটলো, এত সমস্ত প্রশ্ন সবার মনে উদয় হতে লাগলো। কিভাবে? আপনি জানেন কি করে সেসব কিছু? সব বলবো। কাল দুঃখীরামের সাথে কথা বলে জানতে পারলাম উত্তরের ঘর নাকি উমাবতী দেবীর চলে যাওয়ার পর থেকেই বন্ধ। কথাটা শুনে খুব খটকা মতো লাগলো আমার। আমি নিজের সন্দেহ দূর করতে সেই ঘরে পৌঁছালাম, আর পৌঁছে যা দেখলাম তা আমায় অবাক করে দিল। কি দেখলেন আপনি? ঢুকেই উমাবতী দেবীর ছবি দেখে বেরোনোর সময় আমার ধাক্কা লাগলো একটি বাক্সে। আমার ধাক্কায় বাক্সটা খুলে গেল,
আর খুলতেই দেখি উমাবতী দেবীর সাথে একটি বছর 5-6-এর বাচ্চা ছেলের ছবি। ছবিটি দেখে আমার বুঝতে অসুবিধা হলো না সেই বছর 5-6-এর ছেলেটি আসলে শ্যামাচরণবাবু। আর তার সাথে পেলাম একটি আঁকা ছবি। এই যে ছবিটা আপনারা দেখুন। এই বলে সকলকে ছবিটা দেখাতে শুরু করলো সমুদ্র। ছবিটি ছিল একজন বড় বয়স্ক ব্যক্তি একটা মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে দম বন্ধ করে মারছে, আর ঠিক তার একটু পেছনে রাখা একটা আলমারি থেকে উকি মেরে সেটা দেখছে ওই বাচ্চা ছেলেটি, অর্থাৎ শ্যামাচরণ বাবু। শ্যামাচরণ হঠাৎ মাটিতে বসে পড়লেন আর হাউ মাউ করে কেঁদে কেঁদে বলে উঠলেন, আমি পারিনি আমার মায়ের মতো আগলে রাখা পিসিমণিকে বাঁচাতে। পারিনি আমি। সমুদ্র গিয়ে শ্যামাচরণকে মাটি থেকে তুলে মণ্ডপে রাখা চেয়ারে বসালো। তারপর এক গ্লাস জল এগিয়ে দিল ওনার দিকে। তারপর সমুদ্র বললেন, আপনি ওই দিন সেই ঘরে উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ, পিসিমণি আমার মায়ের মতো ছিল। শুনেছি মা আমার জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই মারা যান অজানা জ্বরে। তবে সেই ছোটবেলা থেকে আমি পিসিমণির কাছে মানুষ। আমায় খাওয়ানো, ঘুম পাড়ানো সব করতেন পিসিমণি। পিসিমণি আমার বন্ধু হয়ে উঠেছিল। সেই দিন আমি পিসিমণির সাথে লুকোচুরি খেলছিলাম। আমি পিসিমণির ঘরে রাখা ওই আলমারিতে লুকিয়েছিলাম। হঠাৎ দেখি আমার ঠাকুরদা দুজন লেঠেল নিয়ে প্রবেশ করলো ঘরে। পিসিমণির সাথে কথা কাটাকাটি শুরু হলো। শেষে পিসিমণির হাতে থাকা আংটিটা খুলে নিল ঠাকুরদা। তারপর নিজেই নিজের হাতে একটি শাড়ি নিয়ে পিসিমণির গলায় বেঁধে দিল। আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল পিসিমণি। আমি শুধু নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, কিছু করতে পারিনি। কিচ্ছু না। হ্যাঁ, আমি এটাই জানতে চাইছিলাম। উমাবতী দেবী ভালোবাসতেন বীরেনবাবুকে। বীরেনবাবুর বাবা আপনাদের বাড়িতে কাজ করতেন, আর বাবা অসুস্থ হয়ে গেলে বীরেন সেই জায়গায় কাজে আসে। যেহেতু সে উমাবতী দেবীর কাছে সব সময় থাকতেন, তাই তাদের মধ্যে সদ্য এক প্রেমের শুরু হয়, যে জিনিসটা দেবশঙ্কর মেনে নিতে পারেনি। ব্রাহ্মণ হলেও তার গরিব হয়ে বড়লোকের সাথে প্রেম, তাই নিজেই নিজের হাতে শেষ করলেন নিজের মেয়েকে, এবং গ্রামশুদ্ধ সকলকে জানালেন মায়ের স্বপ্নাদেশের কথা। আর বীরেনকে হাড় চুরির অপরাধে মেরে মেরে মৃত্যু অবধি পৌঁছে দিলেন। আর যাতে তার বাড়ির লোক চৌধুরী বাড়ির দিকে তাকাতে না পারে, তাই তাদেরও পুড়িয়ে মারলেন। আর বীরেনের বন্ধুকে পাগল আখ্যায় ভূষিত করলেন। কিন্তু আমাদের ঠাকুরদা বলেছিলেন ছেলের হাড় চুরি করার অপবাদ বাবা মা নিতে পারেনি, তাই ঘর শুদ্ধ সকলে আগুনে পুড়ে মরেছে। তাই পশ্চিমের দিকে যাওয়া নিষেধ ছিল। ওদিকে নাকি তেনাদের আত্মা ঘুরে বেড়ায়। এটাই তো ভুল করেন শ্যামাচরণবাবু। আপনার ঠাকুরদার নির্দেশে লেঠেলরা হাড়টা বীরেনদের বাড়ি গিয়ে রেখে এসে চুরির অপরাধ দিয়ে তাদের হত্যা করেছে। তাই বলি, নিজেরা কিছু পরখ না করে অন্যের কথায় বিশ্বাস করবেন না। তবে যাই হোক, এবার আসি হাড়ের বিষয়ে। আমায় দুঃখীরাম আর শ্যামলী জানিয়েছিল তারা মণ্ডপে সকলের চেয়ে দেরিতে পৌঁছেছে। তাহলে তারা কাউকে ঘরে ঢুকতে দেখলো না কেন? বাবু, আমরা কিছু করিনি। জানি তোমরা কিছু করোনি, কিন্তু কি বলো তো, সেদিন যদি রান্নাঘরে ঢুকে দুজনে খাবার না খেয়ে একটু বাইরে দেখতে, তাহলে চোর আর চুরি করতে পারতো না। সেদিন তোমাদের লুকিয়ে খাওয়া চোরকে সুযোগ করে দিয়েছিল। যে চুরি করতে এসেছিল সে আপনাদের খুবই পরিচিত লোক, তাই সে জানতো যে কে কোন সময় কোথায় থাকতে পারে আর কি করতে পারে, তাই সুযোগ বুঝে কোপ মেরেছে সে। আর তোমাদের লুকিয়ে খাওয়ার অভ্যাস যে নিত্যদিনের, সেটা ভোরের দিকে রান্নাঘরে গেলেই জানা যাবে। প্রভাবতী দেবী, আপনি বলেছিলেন আপনি প্রায় 6টার দিকে মণ্ডপে পৌঁছেছিলেন, সাথে আপনার 2 বৌমাও ছিল। আর যেহেতু আপনার 2 চাকর মানে দুঃখীরাম আর শ্যামলী খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাই আধ ঘন্টা তাদের দেরি হয়েছে। আপনার 2 ছেলে মণ্ডপের কাজে ব্যস্ত, শ্যামাচরণবাবু নাতনিকে নিয়ে মণ্ডপে উপস্থিত। তাহলে কে আসলো সেই সময়ের মধ্যে? যেই এসেছিল সে ওই 6টা থেকে 6:30টার মধ্যেই আপনাদের ঘরে ঢুকে ডুপ্লিকেট চাবি দিয়ে আলমারির দরজা খুলে হারটাকে চুরি করে। আবার সেই চাবি দিয়েই লক করে চুপি চুপি নেমে এসেছে পেছনের পথ দিয়ে, আর আবারও মণ্ডপে প্রবেশ করে।
অর্থাৎ চোর আপনাদের চোখের সামনেই ছিল, কিন্তু আপনারা ধরতে পারেননি। আচ্ছা পুরুত মশাই, আপনি কি কাউকে দেখেছেন সেই সময় এখানে? পুরোহিত মশাই একটু ইতস্তত হয়ে বললেন, আমি আমি কি করে দেখব? কি আসছে না যাচ্ছে আমি কি করে বুঝবো বলুন? আমি তো মণ্ডপে ছিলাম। আচ্ছা বেশ, ঠিকই তো, আপনি কি করে দেখবেন? আপনি তো মণ্ডপে উপস্থিত ছিলেন। আচ্ছা ঠিক আছে, শ্যামাচরণবাবুর শালিকা, আপনি একটু এগিয়ে আসবেন সামনে। শ্যামাচরণের শালিকা এগিয়ে এলো। আচ্ছা শালিকা দেবী, আপনি সত্যিই কিছু দেখেননি ওই দিন? কে কখন কোথায় ঢুকেছিল আপনি জানেন না? আগে না, মানে হ্যাঁ, মানে আরে দেখুন তো, আপনি মানেই করে যাচ্ছেন। ঠিক আছে, আমি বলছি তাহলে আপনি ওই সময় কোথায় ছিলেন? আপনার স্বামী কাজ করে না, বেকার প্রায় সময়। আপনার দিদি শ্যামাচরণ বাবুকে লুকিয়ে এদিক ওদিক থেকে টাকা নিয়ে আপনাকে সাহায্য করে, কিন্তু সেই টাকাতেও আপনাদের কাজ হয়ে ওঠে না। তাই আপনি সেই দিন ওই দক্ষিণের ঘরে আপনার দিদির ঘর থেকে আপনার দিদির সরিয়ে রাখার টাকা বালিশের নিচ থেকে চুরি করতে গেছিলেন, কিন্তু তার আগে একটা পায়ের শব্দ পেলেন আপনি। আপনি কি ভাবলেন হয়তো শ্যামাচরণবাবু বা আপনার দিদি ঘরে আসছে। আপনি কি করলেন? আপনি দৌড়ে বেরিয়ে যেতে লাগলেন। বলুন তো, আপনার সাথে কার ধাক্কা লেগেছিল? আগে ধাক্কা বলতে গেলে পুরুত মশাইয়ের সাথে লেগেছিল। আমি সত্যিই চুরি করতে গিয়েছিলাম, সংসার চলছিল না তাই বাধ্য হয়েই গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো টাকা নেইনি, আমি হারও চুরি করিনি, আমি সত্যি কথা বলেছি। আমি সেই দিন প্রভাবতী দেবীকে আপনাকে টাকা দিতে দেখেছিলাম, সেই থেকেই আমার ধারণা হয়েছিল যে আপনি ওপরের ঘরে টাকা চুরি করতে যান মাঝে মধ্যে। এবার আসি পুরুত মশাইয়ের কাছে। পুরুত মশাই, আপনি কি করছিলেন সেই দিন সেই সময় ওখানে? এই তো আপনি বললেন আমাকে যে আপনি নাকি মণ্ডপে বসে পুজোর কাজ করছিলেন, একই সময় আপনি আবার মণ্ডপে ছিলেন, আপনি আবার দক্ষিণের ঘরের কাজেও ছিলেন। বিষয়টা কি বলুন তো? আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন, আমার বাড়িতে এক্ষুনি দরকার আছে। কোন বাড়ি ঠাকুরমশাই? পশ্চিমের বাড়ি নাকি? ওই যেখানে বর্তমানে আপনি এখন থাকেন সেই বাড়ি? কোন বাড়িতে দরকার আছে বলুন দেখি। কি, কেন আমি পশ্চিমের বাড়ি যাব? আমার নিজের বাড়ি যাব, আর বর্তমান অতীত ভবিষ্যৎই বাকি। উফ, দেখছি আপনাদের কারোরই সাহস নেই সত্যি কথাটা স্বীকার করার। আচ্ছা বেশ, আমি বলি তাহলে, আপনি কি করছিলেন দোতলায় সেই দিন ঠিক ওই সময়? যাকে আপনারা আপনাদের বাড়ির কুলপুরোহিত করে রেখেছেন তার আসল পরিচয় জানেন কি? না জানার তো কিছু নেই, উনি মিত্তির বাড়ির ছেলে শুনেছি। মিত্তির বাড়ির যিনি কর্তা তিনি ছিলেন নাকি দুঃসম্পর্কের দিদির ছেলে, সেই হিসেবেই তো পরিচয়। পুরুতমশাই তো আমাকে তেমন পরিচয় দিয়েছিলেন। তাহলে এর পেছনেও একটা কাহিনী আছে, আমি বলি শুনুন সকলে। গতকাল আমি পশ্চিমের বাড়িতে গেছিলাম, সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। সেখানে গিয়ে বেরিয়ে আসার সময় দেখলাম পেছন দিকে একটা কমলা উত্তরীয় ঝুলছে, ঠিক যেমন এই যে ঠাকুরমশাইয়ের গলায় আছে, ঠিক এটাই। তারপর আমি গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি মিত্তির বাড়িতে কর্তামশাই অনেক কম বয়সেই পুরুতমশাইকে নিয়ে এসেছিলেন তার দিদির বাড়ি থেকে। এবার এই দিদিটা আসলে মিত্তির বাড়ির কর্তার দূর সম্পর্কের দিদি ছিলেন বীরেনের মা। এবং আপনার ঠাকুরদা যেদিন বীরেনের পুরো পরিবারকে মারতে গিয়েছিল, সেখানে সেদিন কোনো কারণে উপস্থিত হন মিত্তির কর্তা, এবং কর্তার চোখের সামনে সেই হত্যালীলা দেখেন। আগুন লাগিয়ে দিয়ে সকলে সেখান থেকে চলে যায় মৃত্যুর আশায়। মিত্তির কর্তা চেষ্টা করেন সকলকে প্রাণে বাঁচানোর, কিন্তু একমাত্র নরেন্দ্রনাথকে ছাড়া তিনি আর কাউকে বাঁচাতে পারেননি। এবং নরেনের প্রাণ বাঁচাতে তিনি নরেনের নাম পরিচয় বদলানোর চিন্তা করেন, এবং তাই প্রথমে তাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র রেখে আসে কয়েক মাস। পরে বলে কলকাতা থেকে নরেনকে নিয়ে এসেছেন তিনি, নাম তার নীলকান্তমণি। গ্রামের সকলেও নরেন্দ্রনাথকে নিয়ে কোনো প্রশ্ন করে না, কারণ ততদিনে তার মুখের চিত্র বদলে গেছে। নরেন্দ্রনাথ হয়ে উঠলেন মিত্তির বাড়ির ছেলের মতো, আর নরেন্দ্রনাথের নাম পাল্টে হলো নীলকান্ত। সেখানে বড় হলেও সে মিত্তির কর্তা মারা যাওয়ার আগে নীলকান্তকে সব ঘটনা জানিয়ে গেলেন পূর্ণ বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে। আর নীলকান্ত তখন বদলা নেওয়ার কথা ভাবল, তাই প্রথমে আপনাদের বাড়ির কুলপুরোহিত, তারপর সমস্ত গ্রামের পুরোহিত হলেন। তারপর সময় বুঝে পুজোর দিন 6টা থেকে 6:30টার মধ্যে সকলের চোখ এড়িয়ে আপনাদের ঘরে ঢুকলেন, এবং নকল চাবি দিয়ে আলমারির দরজা খুলে
সিন্দুক থেকে হারটা নিয়ে আবার দরজা বন্ধ করে সোজা মণ্ডপে এলেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে ওই সময়ের মধ্যে পুরুতমশাই মণ্ডপে ছিলেন না। কি ঠিক বলছি তো প্রভাবতী দেবী? একটু মনে করার চেষ্টা করুন তো। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। আসলে পুরুত মশাই বললেন বেলপাতা লাগবে, আমি নিয়ে আসছি বললাম, এবং তিনি বললেন যে আরও তো এখানে অনেক কাজকর্ম আছে, আপনি সেইগুলো সামলান, আমি দৌড়ে যাচ্ছি বেলপাতা আনতে। আর ওই তো পাশে বেলগাছ, ওখান থেকেই বেলপাতা তুলে আনবো। আচ্ছা, এবার বলুন তো, উনি কি আসার সময় কোনো বেলপাতা নিয়ে এসেছিলেন? না না, কোনো বেলপাতা ছিল না ওনার হাতে। আমার সাথে দেখা হয়েছিল ঠাকুর মশাইয়ের, উনি আমায় বলেছিলেন যে বেলপাতা এনে দিতে। নরেন্দ্রনাথ বাবু ওরফে নীলকান্ত বাবু, আপনি খুব সূক্ষ্মভাবে কাজ করেছিলেন, কিন্তু ভুল হয়ে গেল এই একটাতে। সেদিন যখন আপনার সাথে কথা বলেছিলাম, আপনার হাতের আঙুলে ওই আংটিটি আমার চোখে পড়েছিল। আর পশ্চিমে ওই বাড়িতে যখন আমি গিয়েছিলাম, সেই একই দেখতে আংটিটা ওখানে তুলসী তলায় পেয়েছিলাম, আবার সেই একই আংটি উমাবতী দেবীর হাতে। আসলে আপনার মা আপনাদের দুই ভাইকেই একই দেখতে আংটি পরিয়ে রেখেছিলেন। বীরেনবাবু তার আংটিটা উমাবতী দেবীর হাতে পরিয়েছিল, যা দেখেই দেবশঙ্কর তাদের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। তাই মেয়েকে হত্যা করার পর মেয়ের হাত থেকে সেই আংটিটা খুলে বীরেনবাবুর বাড়িতে গিয়ে তুলসী তলায় পুঁতে এসে সকলকে আগুনে পুড়িয়ে মেরেছিল। বলতে পারেন এই লুকিয়ে রাখা আংটিটাই আমাকে আসল দোষীর কাছে পৌঁছে দিল, আর আমি চোরকে আপনাদের সামনে তুলে ধরলাম। বিজয়বাবু, একবার থানার মেজবাবুকে খবর দিন, আসতে বলুন। এবার আমি হারটা বের করে দিই তাহলে। আমাদের কথার একটা প্রবাদ আছে না, যে আগে ঘর দেখুন তারপর পরকে দোষারোপ করবেন। আর এখানেও আপনারা ঠিক সেই একই কাজ করলেন। সারা গ্রাম খুঁজলেন, সারা বাড়ি খুঁজলেন, আসল জায়গা এই মণ্ডপকেই বাদ দিলেন। নরেন্দ্রনাথবাবু জানতেন এই মণ্ডপে কেউ হার খুঁজতে আসবে না, তাই হারটাকে এই মণ্ডপেই লুকিয়ে রেখেছিলেন। গতকাল রাতে আসল চোর কে বোঝার পর মণ্ডপে এসেছিলাম। চারিদিকে দেখলাম, একটু চোখ কান খোলা রাখতেই দেখলাম ওই যে মায়ের ঘট বসানো ঘটিটার কোথাও একটা কিছু চকচক করছে। ঘট তুলতেই যা দেখলাম তা আপনাদের সকলকে দেখাই, চলুন। এরপর সমুদ্র মায়ের মূর্তি প্রণাম করে যেই না ঘটটা তুললেন, সকলেই তো অবাক। মায়ের সেই পুষ্পহার ঘটের তলায় পড়ে। কিন্তু পুরুত মশাই তো আমাদের থানায় খবর দিতে বলেছিল। যিনি চুরি করলেন তিনি নিজেকে ধরার জন্যে থানায় খবর দিতে বলবেন? এখানে এসেও সময় করে আমি একদিন থানায় গিয়েছিলাম। মেজবাবুর সাথে কথা হয়ে জানতে পারলাম পুরুতমশাই কিছুদিন আগেই কথায় কথায় জেনে নিয়েছিলেন বড়বাবু ছুটিতে যাবেন আর ফিরবেন পুজোর পরে। তাই বড়বাবুকে খবর দিলে বড়বাবুর আসার অপেক্ষায় আপনারা বসে থাকলে সময় পেরিয়ে যাবে, কিন্তু হার খুঁজে পাওয়া যাবে না। আর হার খুঁজে না পাওয়া গেলে গ্রামের লোকেরা ক্ষুব্ধ হয়ে আপনাদের ওপর হামলা করবে, আর আপনাদের হয়তো মৃত্যু হবে। এটাই ওনার উদ্দেশ্য ছিল, আপনাদের মৃত্যু। কিন্তু উনি জানতেন না বড়বাবু যাওয়ার আগে আমাকে ওনার কাজের দায়িত্ব দিয়ে গেছিলেন। তাই ভুলটা ওনার এখানেই হলো, উনি নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। নরেন্দ্রনাথবাবু ওরফে পুরুতমশাই ওরফে নীলকান্তমণি, ইনিই হলেন আসল চোর। নিয়ে যান অফিসার, এনাকে। চুরিটা ইনিই করেছেন। আমাকে ধরার সাধ্যি কারো ছিল না, কিন্তু তুমি যদি আমাকে না ধরতে তাহলে আর কেই বা ধরতো? তোমার ক্ষমতা আছে তা আমি প্রথমেই বুঝে গেছিলাম। শুধু একবার একটাই কথা বলতে চাই যাওয়ার আগে, একবার তুলসী তলায় যেও, পশ্চিমের বাড়িতে, আমার বাড়িতে। ওই তুলসী তলার নিচে একটা জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। আসলাম। এবারে পুরোহিত মশাইকে নিয়ে চলে গেলেন থানার মেজবাবু, আর সমুদ্র হাটটা শ্যামাচরণ বাবুর হাতে তুলে দিলেন এবং বললেন, এবার আমার যাওয়ার সময় হয়েছে শ্যামাচরণ বাবু, এবার তাহলে আমি আসি। শ্যামাচরণ বাবু বললেন, বাবা, তুমি আজ অনেক কিছু করলে, আমার মনের বোঝাকে হালকা করলে, আমার বাড়ির সম্মানকে ফিরিয়ে দিলে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর সমুদ্রবাবু বেরিয়ে গেলেন চৌধুরী বাড়ি থেকে। তারপরে পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী তিনি গিয়ে পৌঁছলেন গ্রামের সেই বাড়িতে। সেখানকার তুলসী গাছের তলা খুঁড়তেই হাতের কাছে এসে পড়ল একটা খুব পুরনো সাদা কালো ছবি।
ছবিটা সম্ভবত বীরেনবাবুর পরিবারের, তবে মুখগুলো প্রায় অস্পষ্ট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে সাদা কালো ছবিটা দেখছিল সমুদ্র, কিছুই বুঝে উঠতে পারছিল না সে। শেষে গ্রামের সীমান্ত পার হওয়ার সময় ভালো করে ছবিটা পরখ করতে তার চোখে পড়ল ছবিতে থাকা এক ব্যক্তির হাতে তিল, ঠিক যেমন তার হাতে রয়েছে। এরপর ছবিটাকে সেখানে ফেলে দিয়ে হাসতে হাসতে সমুদ্র বেরিয়ে গেলেন গ্রামের বাইরে। আর তার স্মৃতিতে ভেসে উঠল পুরোহিত মশাইয়ের সেই কথাটা, আপনারই সাধ্য ছিল আমাকে ধরার, নয়তো আর কারোরই ক্ষমতা ছিল না। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন সমাপ্তি হালদারের কলমে পুষ্পহার রহস্য। শ্যামাচরণ ও গিন্নিমার চরিত্রে সুরঞ্জন ও প্রত্যুষা, বৃদ্ধের চরিত্রে সুদীপ, বড় ছেলের চরিত্রে অতনু, পুরোহিতের চরিত্রে রূপ, তাছাড়াও আরও অন্যান্য চরিত্রে প্রীতি, দোলন, রূপসা, প্রদ্যুৎ ও সুমিত। সমগ্র পর্ব পরিচালনায় নীল ও লাবণ্য, স্ক্রিপ্টে তুফান, সাউন্ড ও পোস্টার ডিজাইনে সৌম্যদেব, সমগ্র পরিচালনা নীলাঞ্জন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ গল্পটাকে শোনার জন্য ও আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো আপাতত এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্পে। ততক্ষণ অবধি ভালো থাকুন ও সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গল্পে থাকুন। ধন্যবাদ।